नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণ করে সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। আমাদের পেজ নাম্বার কত ছিল? 147 পৃষ্ঠা, পঞ্চধারা বর্তন 3 নাম্বার, পঞ্চধার বৃত্তি। আরম্ভ করে আমি পড়বো? আচ্ছা। পঞ্চধার বিধি। কিরূপে পঞ্চধার বিধি বুঝিতে হইবে? প্রত্যেক স্থানে দুই একটা টিকে আছে, তারপর দুই প্রত্যেক স্থানে চিত্তের উৎপত্তি ক্ষণ, স্থিতি ক্ষণ ও ভঙ্গ ক্ষণ অনুসারে 3 ক্ষণে এই চিত্তক্ষণ হয়। রূপালম্বন সপ্তদশ চিত্তক্ষণ ব্যাপিয়া এক পঞ্চধারী চিত্তবৃত্তিতে বিদ্যমান থাকে। ইহাই রূপালম্বনের আয়ু। এক চিত্তক্ষণ বা একাধিক চিত্তক্ষণ অতীত হইবার পর স্থিতি প্রাপ্ত হইলে পঞ্চালম্বনের যে কোনো এক আলম্বন পঞ্চধারের যথোচিত দ্বারে উপস্থিত হইয়া থাকে। সুতরাং বৃত্তি পর্যটন প্রণালী এইরূপ। এটা পড়বো? এরপরটা এক চিত্তক্ষণে অতীত হইবার পর যখন কোনো এক রূপালম্বন চক্ষুদ্বারে উপস্থিত হয় তখন 2 চিত্তক্ষণ ভবাঙ্গ চলনে ও ভবাঙ্গ প্রচ্ছদে অতিবাহিত হয়। তৎপর চক্ষু দ্বারাবর্তন চিত্ত সেই রূপালম্বনে আবর্তিত হইয়া উৎপন্ন ও নিরুদ্ধ হয়। এটা হচ্ছে প্রথম চিত্তক্ষণ। তদনন্তর সেই রূপালম্বনকে দেখিতে পাইয়া চক্ষু বিজ্ঞান দ্বিতীয় চিত্তক্ষণ, প্রতিগ্রহণ করিয়া সম্প্রতীচ্য চিত্ত তৃতীয় চিত্তক্ষণ, পরীক্ষা করিয়া সন্তিরণ চিত্ত চতুর্থ চিত্তক্ষণ, ব্যবস্থা করিয়া ব্যবস্থাপন চিত্ত পঞ্চম চিত্তক্ষণ যথাক্রমে উৎপন্ন ও নিরুদ্ধ হয়। তৎপর যবনস্থানে 31 কামাবছর যবন চিত্তের মধ্যে অবস্থা অনুসারে যেটি সুবিধা পায় সেটি সাধারণত সপ্ত চিত্তক্ষণ জবিত, এক একটা ঠিক আছে, জবিত হয়। ষষ্ঠ পরিচ্ছেদ হইতে দ্বাদশ চিত্তক্ষণ। এ যবন চিত্তের আশু বিপাক স্বরূপ তদালম্বন বিপাক চিত্ত যথোচিত ভাবে প্রবাহিত হইতে থাকে। ত্রয়োদশ হতে চতুর্দশ চিত্তক্ষণ। তৎপর চিত্ত ভবাঙ্গে প্রতীত হয়। এই পর্যন্ত বৃত্তি চিত্তোৎপত্তিতে 14 চিত্তক্ষণ, তৎপূর্বে ভবাঙ্গ চলনে 2 চিত্তক্ষণ ও অতীত ভবাঙ্গে 1 চিত্তক্ষণ, সর্বশুদ্ধ সপ্তদশ চিত্তক্ষণ পরিপূর্ণ হইল।
এবং বিধ আলম্বনকে অতি স্পষ্টতার জন্য অতি মহতালম্বন বলা হয়। খ 2 বা 3 চিত্রকর। এটা কমপ্লিট করেন। আচ্ছা বান্তে। প্রথমে আমরা পড়ার আগে ওই বীতি সংগ্রহের 6 শ্রেণী এটা মনে আছে তো না সবার? বীতি সংগ্রহে 6 শ্রেণী, উপরের প্যারাটা আর কি? হ্যাঁ বান্তে। চক্ষুদার বীতি, শ্রোতদার বীতি, ঘ্রাণদার বীতি। প্রত্যেক শ্রেণীর আবার 6 উপশ্রেণী আছে। ইহাদের প্রত্যেকটি বুঝিতে হইবে। যেমন 6 বাস্তু, 6 দ্বার, 6 আলম্বন, 6 বিজ্ঞান, 6 বীতি, 6 আকারে বিষয়ের উৎপত্তি। এই 6 আকারে বিষয়ের উৎপত্তি হয়, এগুলো আমরা পড়ছিলাম। বীতিমুক্ত চিত্তে কর্ম ও কর্মনিমিত্ত, গতি নিমিত্ত, এই 3 প্রকারে বিষয়ের উৎপত্তি হইয়া থাকে। এগুলো হচ্ছে বীতিমুক্ত চিত্ত, বুঝছেন? বীতিমুক্ত চিত্তে কর্মনিমিত্ত ও গতিনিমিত্ত, এই 3 প্রকার বিষয়ের উৎপত্তি হইয়া থাকে। এটা আমরা আলোচনা করছিলাম গত ক্লাসের আগে। পূর্ব পরিচ্ছেদে বাস্তু, দ্বার ও আলম্বন সম্বন্ধে আলোচিত হইয়াছে। আমরা এটা আগে জেনেছি। বাস্তু সম্পর্কে জানি, দ্বার সম্পর্কে জানি, আলম্বন সম্পর্কেও আমরা জানি। তদ অনুসারে সেই সমুদয় বুঝিতে হবে। আগে যা বুঝছি সেভাবেই বুঝলে হবে, আবার নতুন করে কোনো কিছু অ্যাড করার দরকার নাই। তারপর 6 প্রকার বিজ্ঞান, চক্ষু বিজ্ঞান থেকে মনোবিজ্ঞান পর্যন্ত। তারপরে দ্বার অনুসারে 6 প্রকার বিধি, চক্ষু বিধি থেকে শুরু করে মনোদ্বার বিধি পর্যন্ত। অথবা তাহাদিগকে বিজ্ঞান অনুসারে বলা যাইতে পারে, বিজ্ঞানও বলা যেতে পারবে এগুলোকে। যেমন চক্ষু বিজ্ঞান, মনোবিজ্ঞান পর্যন্ত, মনোবিজ্ঞান বিধি পর্যন্ত। এই রূপে দ্বার উৎপন্ন বিধি ও বিজ্ঞান উৎপন্ন বিধি সম্বন্ধযুক্ত। সর্বশেষ 6 আকারে বিষয়ের উৎপত্তি এই রূপে বুঝিতে হইবে যে, স্পষ্টতা অনুসারে আলম্বন পঞ্চদ্বারে অতি মহৎপরিত্য বা অতিপরিত্য, মনোদ্বারে বিভূত বা অভিভূত, মনোদ্বারের বেলায়। এটা আমরা আলোচনা করা শেষ হয়ে গেছে। তাহলে এখন নতুন বিষয়ের মধ্যে আসেন। কিরূপে পঞ্চদ্বার বিধি বুঝিতে হইবে? কিরূপে পঞ্চদ্বার বিধি বুঝিতে হইবে, উপরে আমরা যেটা আলোচনা করেছি। প্রত্যেক স্থানে 2 এর টিকাটা পড়েন। 2 দিয়ে একটা টিকা আছে যে, 2 এর টিকা তো এখানে কিছু নাই, ওইটা 95 পৃষ্ঠাতে দেখতে বলতেছে না? হ্যাঁ, আচ্ছা, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। প্রত্যেক স্থানে চিত্তের উৎপত্তিক্ষণ, স্থিতিক্ষণ ও ভঙ্গক্ষণ, বুঝছেন? প্রত্যেকটা জায়গার
যে আমরা বিথি বলবো, চিত্ত জ্বলার যে অবস্থা, ওই জায়গাগুলোর মধ্যে চিত্তের উৎপত্তিক্ষণ আছে এবং স্থিতিক্ষণ আছে, ভঙ্গক্ষণ আছে। এই অনুসারে 3 ক্ষণে এক চিত্তক্ষণ। এই 3 ক্ষণকে মিলে এক চিত্তক্ষণ বলা হয়। তবে উৎপত্তিক্ষণ, এখানে স্থিতিক্ষণ আর ভঙ্গক্ষণ, এই তিনটা মিলে এক চিত্তক্ষণ। হ্যাঁ, এখানে গবেষকগণের মত এটাও আছে যে কিছু কিছু গ্রন্থের মধ্যে মতবাদ যে এত সূক্ষ্ম জায়গার মধ্যে উৎপত্তি এবং ভঙ্গ এই দুটাই পরিলক্ষিত হয়। স্থিতিক্ষণ বলা যায় না। আর স্থিতিক্ষণ হিসেবে দেখলে একটা সমস্যা আছে, একটা ভুল চিন্তা মনে জাগ্রত হতে পারে। কিন্তু কথায় ব্যবহার করার জন্য এই শব্দটা উল্লেখ করতে হবে, স্থিতি বিষয়টা উল্লেখ করতে হবে। কিন্তু আমরা জানার সময় এই বিষয়টাকে একটু ভেঙে জানতে হবে। স্থিতি যদি থাকে, তার মানে কিছু সময়ের জন্য নিত্য আছে। এটা বুঝেছেন? স্থিতি এমন কথা যদি আসে, স্থিতি এমন কথা যদি উল্লেখ হয়, তাহলে আমরা সচরাচর ভাবেই বুঝতে পারতেছি যে কিছু সময়ের জন্য এটা নিত্য। এটা প্রমাণ হচ্ছে কি? দীপেন বাবু আছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম খুব টপ লেভেলের কথা এটা। হ্যাঁ, এখানে এটা আলোচনা নয়, আগে বা কোথাও একটা আছে এই আলোচনাটা, আপনারা পাবেন। এখানে 3 চিত্তক্ষণের কথা বলা হয়েছে না? হ্যাঁ, দীপেনবাবু বুঝছেন 3 চিত্তক্ষণের যে কথা বলা হয়েছে? যদি আমরা বলি স্থিতিক্ষণ, স্থিতি বলতে কি বুঝেন? মানে এটা উৎপন্ন হচ্ছে না বা ভাঙতেছেও না, স্থির ভাবে রয়েছে, হ্যাঁ, বা স্থির রয়েছে। ওই সময়ের জন্য ওই বিষয় নিত্য হয়ে রয়েছে। বুঝছেন? তাহলে সর্বদা, সর্বক্ষণিক, সর্বমুহূর্তে এক ফোঁটা এক চিত্তক্ষণের জন্য এই বিষয়টা নিত্য নয়, এটা প্রমাণ করতে কষ্ট হয়ে যাবে। বলার সাথে আমরা বলবো এই ব্যাপারটা, বুঝার সাথে বুঝতে হবে এক ফোঁটা সময়ের জন্য এটা স্থিত নাই। এই বিষয়টা আমরা আরো ক্রমান্বয়ে প্রমাণ করব, বুঝবো, এবং এটা বুঝতে হবেই। অভিধর্ম পড়ার মজা হচ্ছে যে এ জায়গায় স্থিতি নাই, এটা বুঝে বাইর করতে হবে, প্রমাণ করতে হবে। নাম এবং রূপের মধ্যে এমন কোনো জায়গা, এমন কোনো অবস্থা, এমন কোনো ব্যবস্থা নাই যে কিছু সময়ের জন্য এটা স্থিতি রয়েছে। আমি তো ওরও বুঝতে পারতেছেন কথাটা? এটা আমি একদম গোড়া থেকে যাচ্ছি না, এগুলো আপনারা আগে থেকে জানেন বিদায় আমি এটা নিয়ে ইয়ে করতেছি। যে পুতুল বাবু বুঝছেন কথাটা? আর এই কথা নিয়ে, এই লাইন নিয়ে এখন আমি কেন টানাটানি করতেছি এটা বুঝতে পেরেছেন দীপেন বাবু? ওই স্থিতিকোণটা মানে লেখাতে এখানে মানে আমরা
আমাদের একটু ইয়া লাগতেছে আর কি। আমরা তো জানি যে চিত্ত ক্ষণে ক্ষণে মানে উৎপন্ন হয় এবং ধ্বংস হচ্ছে। এখানে স্থিতিকণ যখন দিছে তখন বলতেছে মানে কিছুক্ষণের জন্য হলেও স্থিতি আছে, এটা মানে এখানে এই লাইনটাতে এটা বলতেছে। আমি আপনাদেরকে বারে একটা উদাহরণ দিতাম, খুব 1000 কিলোমিটার বেগে বা লক্ষ কোটি কিলোমিটার বেগে দ্রুত গতিতে চলমান পানির কোনো কণাকে, এই পানির কণা এই জায়গায় এই ক্ষণে স্থিতি হিসেবে ছিল, এমনটা কি ওই পানির স্রোতকে, পানির কণাকে বলা যাইতে পারে কি? না। তার থেকেও আরো দ্রুত থেকে দ্রুততর ভাবে আমাদের দেহস্থিত তথা পুরো জগতে সমস্ত রূপ এবং নাম সমস্ত কিছু ওই অবস্থা থেকেও আরো দ্রুত গতিতে উৎপন্ন এবং ধ্বংস হয়ে যাচ্ছে। এত দ্রুত উৎপত্তি এবং ধ্বংসশীল অবস্থাকে স্থিতিক্ষণ বলার মতো যে পরিস্থিতি আসলেই থাকে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবেন বাবু, এটা না বুঝলে পরে আরো সমস্যা আছে। তাহলে বলতে এক্ষেত্রে আমরা চিত্তক্ষণ বলতে মূলত এখানে বইয়ে লিখতে স্থিতিক্ষণ, কিন্তু আমাদের কি উৎপত্তিক্ষণ আর ভঙ্গক্ষণ এই দুইটা বুঝতে হবে মনে হয়। বুঝতে হবে, হ্যাঁ। আমরা এই 3 ক্ষণ মিলে এটা পড়ার সাথে বোঝার সাথে আমরা এভাবে পড়বো, এভাবে জানবো, বুঝছেন? কিন্তু মূলত হচ্ছে যে এরকম কোনো স্থিতিক্ষণ নামক কোনো অবস্থা চিত্তের মধ্যে নাই, উৎপন্ন হয়ে তারপর ওখানে সে ভাঙতে শুরু করতেছে। হ্যাঁ, তো এটা ওই যে উদাহরণ দিলাম, যেরকম অনেক দ্রুত গতিতে পানি চলমান, ওই পানির মধ্যে কোন কণাকে আপনি বলবেন এই কণাটা স্থিতভাবে রয়েছে, পানির কণা আর কি, পানির একটা ছোট্ট অণু আর কি, পরমাণু, পানির একটা পরমাণু কে কোন কণাকে আপনি বলবেন এটা এই ক্ষণে এই মুহূর্তে এটা স্থিত ছিল, আছে, বলতে পারবেন? বলার মতো নাই। তার থেকেও আরো বেশি দ্রুত গতিতে আমাদের দেহস্থিত রূপ এবং নাম তথা জগৎস্থিত রূপ, জগতের মধ্যে যেই রূপ আছে তথা অন্যজনের নাম আছে, প্রত্যেকটা নাম রূপই এরকম খুব দ্রুত গতিতে উৎপত্তি হয়ে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। যাই হোক, এটা ইদুর পর্যন্ত থাক, আরো এটা কমপ্লিট হবেন, বুঝবেন, এবং এই কথাটা বুঝাই হচ্ছে যে অভিধর্মের সার কথন, এটা বুঝতে পারা। পুতুলবাবু বুঝছেন? এই বিষয়টা বুঝতে পারাই হচ্ছে যে অভিধর্ম অধ্যয়নের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা বুঝতে হবে যেভাবে হোক, যে করে হোক। আর এটা বুঝতে না পারলে আপনি মনে করবেন যে না, আমি এখনো এই অভিধর্মের কোনো আশেপাশেও যেতে পারি নাই। এটা প্রমাণ করে বুঝতে হবে আপনাকে। কিভাবে প্রমাণ করবেন? প্রমাণ করার সমস্ত কলা কৌশল আমরা ক্রমে 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 জানতে থাকব। আজকে এমনি এটা প্রশ্ন হিসেবে লিখে রাখেন, স্থিতিক্ষণ যে নাই এটা কিভাবে প্রমাণ করতে পারি? এই প্রমাণগুলো আমরা পড়তে পড়তে যত পাবেন তত আপনারা আস্তে আস্তে মিলাবেন এগুলো। ও এই কারণে স্থিতিক্ষণ নাই, ও এই কারণে স্থিতিক্ষণ নাই, এরকম নানা বিষয় আপনি পড়তে পড়তে পাবেন। এগুলো যখনই পাবেন তখনই এই কথাটার সঙ্গে আপনি মিলাবেন, অনিত্য তখন প্রকট হবে। আমরা যে বলতেছি সাব্বে সাংকারা অনিচ্ছা, ক্ষণ সময়ের জন্য, কিছু সময়ের জন্য, একটু সময়ের জন্য, এক বিন্দু ন্যানো সেকেন্ডের 1000 সেকেন্ডকে, ন্যানো সেকেন্ডকেও যদি 1000 ভাগে বিভক্ত করেন, ওই সময়ের জন্য এটাকে স্থিতি বলার মতো যে পরিস্থিতি নাই। এটা ক্রমান্বয়ে আপনারা এটা পড়তে পড়তেই প্রমাণিত হতে থাকবে। তাহলে এই 3 চিত্তক্ষণকে
এক চিত্তক্ষণ বলা হয়। এই 3 ক্ষণকেই এক চিত্তক্ষণ। রূপালম্বন সপ্তদশ চিত্তক্ষণ ব্যাপিয়া। পঞ্চদারিক। বিথিতে বিদ্যমান থাকে। সপ্তদশ চিত্তক্ষণ পর্যন্ত এটা বিদ্যমান থাকে। ওইভাবে এক চিত্তক্ষণ 3 ভাগে বিভক্ত হয় এক চিত্তক্ষণ। ওই অনুসারে 7 চিত্তক্ষণ, সপ্তদশ চিত্তক্ষণ পর্যন্ত, 17 চিত্তক্ষণ পর্যন্ত এটার বিদ্যমানতা। বিদ্যমানতা বলতে আবার সেই আগের জিনিসটা যেটা আমরা স্থিতিক্ষণের কথা বললাম, স্থিতিক্ষণ, বিদ্যমান ক্ষণ, এগুলো একই কথা না, বিষয় না? হ্যাঁ। তো এই জায়গাতেও ওই সেম বিষয়টা আপনাকে বুঝতে হবে। আমি একটু করে খোলামেলা করতেছি আপনাদেরকে, আপনারা বোঝার জন্য একটু সুবিধা হবে। আমরা তো প্রত্যয় পড়েছি না? প্রত্যয় একটু একটু করে প্রত্যয় ইয়ের অবস্থা আছে না? আগের ক্লাসে যারা ছিলেন তাদের প্রত্যয় জ্ঞান আছে। হ্যাঁ, 24 প্রকার পাঠান আর কি। পাঠানের জ্ঞান যারা আগে ক্লাস করেছেন তাদের একটু একটু জানা আছে না এটা? ওই প্রত্যয় সাহায্যকারী নাম এবং রূপের, এখানে নাম এবং রূপের প্রতিক্ষণে এই বিষয়গুলোর সংযোগে এরকম এটা হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, আবার এটা কিছু সময় পরেই এটা আবার ভিন্ন, অন্যরকম, অন্য কিছু যুক্ত হয়ে সমস্ত কিছু চেঞ্জ করে দিচ্ছে, পরিবর্তন করে দিচ্ছে, এবং সঙ্গে সঙ্গে এটার সঙ্গে এটার একটু আগের বিষয়েও কোনো তালমিল নাই। এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটার পরে এটা সম্পূর্ণ আলাদা, এটার পরে এটা সম্পূর্ণ আলাদা। যেমনটা উদাহরণস্বরূপ আমরা কি বলছিলাম, রঙের কথা। 4টি মাত্র কালার, এখন কম্পিউটারে যারা কাজ করেন তারা বুঝেন, 4টি মাত্র কালার থাকে ওখানে। ওই 4 কালার দিয়ে যত রকমের কালার আছে সবগুলো বানিয়ে ফেলতেছে। দেখেছেন এরকম? এর থেকে বাড়তি কিন্তু কালার নাই। এগুলো কোনটা কি পরিমাণে দিলে কি কালার হবে এটা অটোমেটিকভাবে এখানে হয়ে যায়। ওই পরিমাণে অটোমেটিকভাবে কম্পিউটারে এটা নিতে থাকে। কম্পিউটারের বর্তমান মেশিন প্রযুক্তি এভাবে নিতে থাকে। এখানেও আমাদের যে মৌলিক উপাদানগুলো আছে, তাও কথার কথা বলছি, এখানে মৌলিক কোনো বিষয় নেই, সবকিছু যৌগিক। যাই হোক, যে উপাদানগুলো আছে এগুলো একটু বাড়তি কমতি হলে এটা ভিন্ন জিনিস, একটু বাড়তি কমতি হলে এটা ভিন্ন জিনিস। যেমন আপনি কালো দিয়েছেন 50%, লাল দিয়েছেন 50%, তারপরে হলুদ দিয়েছেন 50%, তারপরে এরপরে সবুজও দিয়েছেন 50%, সবগুলো সমান সমান। তারপরে এখান থেকে 1% করে 49 করে দেন, সেম কালার আসবে কি এখন? না, আসবে না। একটু পরিবর্তন হয়ে গেছে। দেখতে আপনার চোখে হয়তো অতটুকু বিচার করতে পারবে না। আপনার চোখে 1% কমেছে, এটা বিচার করা যায় না, আপনার চোখে এটা বিচার করতে পারে না। কিন্তু মূল কথা হচ্ছে এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এটা 49% এর রং, আগেরটা 50% এর রং ছিল, এটা 1 যখন কমায় ফেলছেন তাহলে 49% এর রং। এটা একটু পরিবর্তন হয়ে যাবে, আগেরটার মতো সেম আর থাকবে না। তাহলে আগেরটা অধ্যায় পুরো শেষ, আগেরটা আর এখন হিসাব করলে আর হবে না। এভাবে চিত্তের প্রত্যেকটা অংশ, এই অংশের সঙ্গে দ্বিতীয় অংশের কোনো তুলনা নাই। এই অংশ শেষ, এই অংশের কার্যক্রম যেখানে হয়েছে সেখানেই শেষ। তাহলে
এই বিদ্যমান থাকে কথাটিও সেভাবে আমাদেরকে বুঝতে হবে। ইহাই রূপালম্বনের আয়ু। প্রত্যেকটা জায়গাতে এই বিষয়গুলো আছে। আয়ু মানেও স্থিতিকাল। হ্যাঁ, এটাকে আমরা বাস্তবিকভাবে আমরা অস্বীকার করতে আমরা পারি না। কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় এগুলো টাচ দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পরে বুঝতে সুবিধা হওয়ার জন্য। আয়ু বলতেও ওই বিদ্যমানের সঙ্গে আয়ুর সঙ্গে স্থিতিশীলের স্থিতিক্ষণের সঙ্গে এগুলো খুব মিল আছে না কথাগুলো? হ্যাঁ, আয়ু মানেও তো আমি স্থিত, আমার আয়ুষ্কাল এতদিন। এটা বললে আমরা কি মনে করি? অতদিনের জন্য আমরা নিত্য। এই ভাবধারা আসবে। বুঝছেন? কিন্তু অভিধর্মের যেই মূল আলোচনা, অনিত্যকে বিচার বিশ্লেষণ করা, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে অনিত্য বুঝা, এই সূক্ষ্ম থেকে সূক্ষ্ম পর্যায়ে অনিত্য বুঝতে গেলে তখন এটা এই কথাগুলো আপনাকে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। এটা না দাঁড়ানোর জন্য এখন থেকে আমরা একটু একটু করে আলোচনা করতে করতে ভিতরে যাচ্ছি। ঠিক আছে? ইহাই হচ্ছে যে রূপালম্বনের আয়ু। এক চিত্তক্ষণ বা একাধিক চিত্তক্ষণ অতীত হইবার পর স্থিতি প্রাপ্ত হইলেই পঞ্চ আলম্বনের যে কোনো এক আলম্বন পঞ্চদ্বারের যথোচিত দ্বারে উপস্থিত হইয়া থাকে। যেটা যেখানে আসার দরকার, শব্দ হইলে সেটা কানে আসবে, গন্ধ হইলে সেটা নাকে আসবে, যেটা যেখানে উৎপন্ন হওয়ার দরকার সেখানে উৎপন্ন হবে। পঞ্চদ্বারে যথোচিতভাবে, যেখানে উচিত সেখানেই উপস্থিত হইয়া থাকে। সুতরাং বিধি পর্যটন প্রণালী এইরূপ। এটা হচ্ছে যে ওই পঞ্চদ্বারের ওই সিস্টেমের মধ্যে দিয়ে এই বিধিগুলো পরিচালিত হবে। আরও ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে করে আমরা যত ক্রমান্বয়ে পড়তে থাকবো এটা বুঝবো। আর নর্মালি আপনারা আগে থেকে এগুলো পড়েছেন, জানেন যারা পুরো সিস্টেমটা আর কি। তারপর আমরা এখান থেকে বই থেকে আরো দেখি। এক চিত্তক্ষণে অতীত হইবার পর যখন কোনো এক রূপালম্বন চক্ষুদ্বারে উপস্থিত হয়, চক্ষুদ্বারে যখন রূপালম্বন উপস্থিত হয়, বুঝতেছেন কথাগুলো সবাই? অমিতা বড়ুয়া ছাড়াও আরো সবাই বুঝতেছেন? বুঝতেছি বান্ধে। এটা দুই প্রকারে ক্লাসটা। এক হচ্ছে যে এটা যদি বুঝে বুঝে যান, এত বেশি রস, এত বেশি আস্বাদন হবে বলার মতো না। আরেক শ্রেণীরও আছেন, আরেক শ্রেণীও এই ক্লাস এই জন্য করে যে না আমি এগুলো শুনতেছি, আমার পুণ্য হচ্ছে, এবং এই পুণ্যটাও কিন্তু আবার অসাধারণ। নর্মাল ধর্মদেশনার পুণ্য, অভিধর্ম চর্চার পুণ্য এগুলো একই না, বেশ কম আছে। হ্যাঁ, তো সুতরাং যাদের সাধ্য সামর্থ্যের মধ্যে আছে তারা অবশ্যই এটা বুঝার চেষ্টা করলে অতি উত্তম। এর থেকে উত্তম শিক্ষা আর হতে পারে না। সেজন্য এক চিত্তক্ষণে অতীত হইবার পর কোনো এক রূপালম্বন চক্ষুদ্বারে উপস্থিত হয়, তখন দুই চিত্তক্ষণ ভবাঙ্গ চলনে, আমরা যে চিত্তক্ষণ পড়ছিলাম ওই রকম করে দুই চিত্তক্ষণ ভবাঙ্গ চলন, ভবাঙ্গ চলন নামক একটা আমরা পড়ছিলাম না কথা? এই ভবাঙ্গ চলনের মধ্যে কতক্ষণ থাকবে? দুই চিত্তক্ষণ। দুই চিত্তক্ষণ, ওই ভবাঙ্গ, অতীত ভবাঙ্গ আর ভবাঙ্গ চলনটা। হ্যাঁ, ভবাঙ্গ চলনে দুই চিত্তক্ষণ ভবাঙ্গ উপচ্ছেদে অতিবাহিত হয়। দুই চিত্তক্ষণে ভবাঙ্গ উপচ্ছেদে অতিবাহিত হয়। বুঝছেন পুরো কথাটা? ভবাঙ্গ
এক চিত্তক্ষণে ভবঙ্গ এখানে তখন ভবঙ্গ শেষ হয়ে যাবে। ভবঙ্গ উপচ্ছেদ যখন হবে তখন ভবঙ্গটা শেষ হয়ে যাবে। ভবঙ্গ ভবঙ্গ উপচ্ছেদ মনে আছে? হ্যাঁ, এক চিত্তক্ষণের জন্য ভবঙ্গ স্বীয় আলম্বন মানে স্বীয় আলম্বনটা পরিত্যাগ করে, জাগিয়ে উঠে পরিত্যাগ করে, সেটাই ভবঙ্গ উপচ্ছেদ। ভবাঙ্গ সম্পর্কে একটু বলেন, সবাই একটু শুনুন। দীপেন বাবু বলার জন্য প্রস্তুত থাকুন। ভবাঙ্গ না বুঝলে ভবাঙ্গের চলন এটা বোঝা কষ্ট হয়ে যাবে। পুতুল বাবু বলার জন্য প্রস্তুত থাকবেন। বলেন অমিতা বাবু। যখন চিত্তের কোনো কাজ থাকে না তখন চিত্ত ভবঙ্গ অবস্থায় বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো আমাদের যখন স্মরণেন্দ্রিয়ে মানে স্মরণেন্দ্রিয়ের মধ্যে যখন ওগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন পঞ্চদারে চিত্ত উৎপন্ন হয় না। তখন ওই চিত্তটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে থাকে। এটা হচ্ছে ভবাঙ্গ অবস্থা, চিত্তের ভবাঙ্গ অবস্থা। আর ভবাঙ্গ উপচ্ছেদটা হচ্ছে যে ওই যে আমরা আগে পড়ছিলাম শব্দ শোনার পর এক চিত্তক্ষণের জন্য ভবাঙ্গ চিত্ত নিজের আলম্বন পরিত্যাগ করে, তখন এটা ভবাঙ্গ উপচ্ছেদ কাল। শিল্পী বড়ুয়া বলেন। ভবাঙ্গ মানে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা। তারপরে পুতুল বাবু বলেন। যেখানে আলম্বন গুলো জমা থাকে এটাকে ভবন বলতে পারে। তারপরে দীপেন বাবু বলেন। অলরেডি বলতে ভবাঙ্গ মানে হচ্ছে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা আর কি, যখন পঞ্চদারে কোনো ধরনের আলম্বন গ্রহণ করে না আর কি তখন। আর ভবাঙ্গ চলনের যে শব্দটা আছে এখানে, ভবাঙ্গ চলন বলতে বোঝাচ্ছে এখানে যখন কোন একটা আলম্বন ভবাঙ্গে এসে বাড়ি খেয়ে কি তখন এটা ভবাঙ্গ চলন শুরু হয় আর কি। আর যখন ভবাঙ্গ থেকে চিত্ত বের হয়ে যায় তখন ভবাঙ্গ উপচ্ছেদ হয়। আমরা একটু করে এখন আলোচনা করব, আগেও অনেক আলোচনা করেছি। বলছি না আজকের আলোচনাতে ফাইনালি আপনি ভবাঙ্গ বুঝে গেছেন, এরকম বলছি না। আর ফাইনালি এটা বুঝলেও এটা আবার কোনো এরকম কোনো শব্দ নাই যে এটা সরাসরি আক্ষরিকভাবে এটা বুঝাই দেওয়া যাবে। এই অভিধানের মধ্যে এমন এমন কিছু বিষয় আছে, এমন এটা আপনি কোনো শব্দ দ্বারা প্রমাণিত করে বুঝিয়ে বলা যাবে না। বহু অর্থ প্রকাশক, বহু অর্থ দিয়ে এক এক সময় এক একভাবে এই বিষয়টাকে বুঝতে হবে। চিত্তের নিষ্ক্রিয় অবস্থা, এটা বলতে হবে যে তখন ভবঙ্গায়িত অবস্থায় আছে। চিত্তের নিষ্ক্রিয় অবস্থা মানে নিষ্ক্রিয় মানে চিত্ত যখন নাই, কোনো মন যখন নাই, মন আছে এরকম বলার মতো কোনো পর্যায় পরিস্থিতিও নাই। এখানে কোনো কিছু একটা বাজলো হাতের মধ্যে, বাজার সঙ্গে সঙ্গে আমার কায় বিজ্ঞান উৎপন্ন হলো, মানে মন, কায়ের মন উৎপন্ন হলো, বুঝছেন, কায় সম্প্রযুক্ত মন উৎপন্ন হলো। তখনই ওই ভবাঙ্গ যেই সিস্টেমটা থেকে আমরা যেটা হৃৎপিণ্ডের
কেন্দ্রস্থল হৃদয় বাস্তু বলছিলাম, ওই হৃদয় বাস্তুর মধ্যেই এটা এমন একটা ভাবে সঞ্জীবিত সক্রিয় অবস্থায় থাকে। সক্রিয়, এদিকে আমরা আবার বলতেছি যে চিত্তের নিষ্ক্রিয় অবস্থা। আবার নিষ্ক্রিয় অবস্থা হইলে এখানে লাগলে কিন্তু বুঝতে পারতো না। হ্যাঁ, সক্রিয় এবং নিষ্ক্রিয় বলতে যখন কোনো কাজ পায় না, এই সরদারে যখন কোনো কাজ থাকে না, কোনো কাজেই খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং যখন এই চিত্তকেও খুঁজে পাবেন না বা দেখাও যায় না, এই এমন একটি অবস্থার নাম হচ্ছে যে ভবাঙ্গ। এবং এটাকে কিছু কিছু গ্রন্থের মধ্যে এভাবেই আছে ভবের অঙ্গ, মানে ওই জন্মলগ্ন থেকে এটার কার্যক্রম চ্যুতিচিত্তের পরের থেকে প্রতিসন্ধিক্ষণের পর্যন্ত শুরু হয়ে আবার চ্যুতি পর্যন্ত এটা কার্যক্রম থাকবে। ভবের অঙ্গ মানে জন্মের মেন অঙ্গ বা প্রধান অঙ্গ, ওটাকে কেন্দ্র করেই বাদ বাকি সব কিছু আস্তে আস্তে পুঞ্জীবিত হয়, আস্তে আস্তে করে জমাটকৃত হয়। প্রথমেই থাকে এই ভবাঙ্গ বা প্রতিসন্ধি চিত্তক্ষণ। প্রতিসন্ধি চিত্তক্ষণ কোত্থেকে আসলো? চ্যুতি চিত্তক্ষণ থেকে আসলো। চ্যুতি চিত্তক্ষণ থেকে প্রতিসন্ধি চিত্তক্ষণ। যখন এটা সঞ্জীবিতভাবে জীবিতভাবে আছে, তবে সরদারের কোনো কাজই এই মুহূর্তে নাই, এমন কিছু সময় আছে, তখন এটাকে শুধুমাত্র ভবাঙ্গায়িত অবস্থা। চিত্ত তখন কোথায় থাকে? ভবাঙ্গের মধ্যে থাকে, ভবাঙ্গায়িত হয়েই থাকে। বিষয়টা খুব সূক্ষ্ম, যদি উদাহরণের সাথে বলতেছি যে ভবাঙ্গের মধ্যে গিয়ে থাকে। চিত্তই তো নাই আমার, চিত্ত এগুলোর চোখের সঙ্গে রূপের স্পর্শ হইলেই চিত্ত উৎপন্ন হওয়ার সুযোগ আছে, না হলে চিত্তই নাই। মন বলতেছি যে আমরা, চেতনা বলতেছি যে আমরা, বা ছয় বিজ্ঞান বলতেছি যে আমরা, এগুলো এটার সঙ্গে স্পর্শ না হইলে, এই বিষয়ের সঙ্গে ওই বিষয়ের সঙ্গে স্পর্শ না হইলে মন আছে, চিত্ত আছে, বিজ্ঞান আছে বলার মতো কোনো উপায় আছে কি? দেখা যায় না। হ্যাঁ, নাই। এটা না থাকা অবস্থায় ওই বিষয়টাকে বলা হয় ভবাঙ্গ। এই ভবাঙ্গের মধ্যেও এই জাতীয় কার্যক্রমের সূচনা সেখান থেকে হয়ে থাকে। ওই ভবাঙ্গের মধ্যে আমাদের চক্ষুদ্বারে কোনো বিষয় উৎপন্ন হইলে বা শ্রোতদ্বারে কোনো বিষয় উৎপন্ন হইলে, এটা আগে ওখানে দুইবার কি করে, এই ভবাঙ্গের মধ্যে হাঁটা চলা করে ওই বিষয়টা নিয়ে। বুঝছেন? হাঁটা চলা বলতে কি, ওটা নিয়ে একটু চিন্তা করে। কয় চিত্তক্ষণ? 2 চিত্তক্ষণ। ওই ভবাঙ্গের মধ্যে এটা করে, এটাকে বলা হয় ভবাঙ্গ চলন। এটা এমনি এখন ধারণা করে নেন জাস্ট বোঝার জন্য। একটা নির্দিষ্ট একটা জায়গা, রুম, ওখানে ঢুকে এই ডাইনি একবার গেল, বাঁয়ে একবার গেল, এটাকে ধারণা করে নেন যে 2 চিত্তক্ষণ। আবার চিত্তক্ষণ বলতে এটা ওই সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে ওই বিষয়টাকেও আবার চিন্তা করতে হবে যে এটা 3 ভাগে বিভক্ত, উৎপত্তি, স্থিতি এবং ধ্বংস। এবং এটাতেও আপনাদের একটা জ্ঞান উৎপন্ন করে ফেলতে হবে যে কত সূক্ষ্ম সময় এই 2টি চিত্তক্ষণ, যেটা ভবাঙ্গের মধ্যে ভবাঙ্গ উপচ্ছেদের আগেই এই 2টা চিত্তক্ষণ নিমিষ হয়ে গেছে, উৎপন্ন হয়েছে, মরেই গেছে, মানে এগুলো আর নাই, বেঁচে নাই, এগুলো শেষ, ওই 2 চিত্তক্ষণ। বুঝছেন? তারপরে এর পরবর্তী ক্ষণটা আমরা কি বললাম এখন? ভবাঙ্গ উপচ্ছেদ। বুঝছেন? ও ভবাঙ্গ থেকে বের হবে, বের হওয়ার যে অবস্থা ওটাকে বলা হয় ভবাঙ্গ উপচ্ছেদ। দীপেন বাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ
এগুলো খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, না হলে কিরকম আঁকাবাঁকা লাগবে, মানে পরে আবার এগুলা খুঁজে নিতে পারবেন না আপনি আর। পরে খুঁজে পাওয়াটা সম্ভব, এখন থেকে এটা খুব গভীর মনোযোগে বুঝে না গেলে। বান্তে হ্যাঁ, বান্তে এটা মানে প্রথম ভবাঙ্গ অবস্থা হচ্ছে যে ওই চিত্তের যখন মানে সরদারে কোনো কাজ থাকে না, নিষ্ক্রিয় অবস্থা, এটা মানে ভবাঙ্গ অবস্থা। আর একটা অতীত ভবাঙ্গ কাল একটা আছে না, এটার পরে অতীত ভবাঙ্গ কাল হচ্ছে যে এটা সরদারের মাধ্যমে যদি কোনো একটা এক চিত্তকণের মানে চিত্তকণের জন্য যদি কোনো একটা কাজ যেখানে এখানে আছে উৎপত্তি, স্থিতি, ভঙ্গ, তো এগুলোকে তিনটা মিলে এক চিত্তকণ বলে, দুই চিত্তকণ এগুলো কোনটাকে বলবে সেটা। এই তো সেম ভাবে দুই চিত্তকোণ আর কি, সেম আচ্ছা, প্রণালীতে দুইবার হ্যাঁ, করবে, দুইবার এখানে দুই চিত্তকোণ পর্যন্ত হবে। তারপরে অতীত ভবাঙ্গ যেটা আছে ওটা নিয়ে হ্যাঁ, আমাদের মধ্যে একটু কথাবার্তা হচ্ছে, এখনো ফাইনাল ডিসিশনে পৌঁছে নাই যে অতীত ভবাঙ্গ বিষয়টা কেমন। হ্যাঁ, বিশুদ্ধচার আচ্ছা, যেভাবে বলেছে এটাও করার মতো না। সরাসরি আমরা লেখা পাই নাই অতীত ভবাঙ্গ সম্পর্কে, না পাইলেও এরকম অনেক বিষয়ে আমরা লেখা পাই নাই, না পাইলেও আমরা এটা পরবর্তীতে অন্য জায়গায় অন্যভাবে এটা প্রমাণ সহ রয়েছে, বিদায় আমরা ক্রমান্বয়ে এটা উপস্থাপিত হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, অতীত ভবাঙ্গ এরকমও বলা চলে যে এর আগের যে বিষয়টা ছিল, এর আগের যে বিষয়টা ছিল ওটাকে কেন্দ্র করেও একটা পর্যায় একটা অবস্থা ওখানে গেল, যাওয়ার পরে ওটা আরেকবার ওখানে করবে, যাপন করবে, এটাও হতে পারে। এটা আবার অনেকাংশে গিয়ে মিলতেছে না অতীত ভবাঙ্গ বলতে, ওই অবস্থাকেই যেটা আগে থেকে পূর্ব থেকেই ছিল ওই অবস্থাটাকে একবার মন্থন করলো, রিমন্থন করলো, তবে তখন এটা খালি জায়গা, একদম সম্পূর্ণ কিছু নাই, খালি। কি জন্য খালি বলছি, যদি খালি না হতো ওই বিষয়টাকে কেন্দ্র করে আবার চলতো আর কি। সুতরাং ওখান থেকে তো কোনো বিষয় কালেকশন করতেছে না এই চিত্তটা, বুঝছেন? তো সুতরাং অতীত ভবাঙ্গ বলতে ওই খালি অবস্থানের কথাই, খালি অবস্থানের কথাই, বুঝছেন? এটা এই কারণে এইভাবে বলা হচ্ছে যে আরেকটা সূক্ষ্ম বিষয় আছে, সেটা হচ্ছে যে ওই ভবাঙ্গ যেটাকে বলতেছি ওটাও প্রতিক্ষণিক এভাবে প্রত্যয় সংমিশ্রণে প্রতিনিয়ত উৎপত্তি এবং ধ্বংসের মধ্য দিয়ে প্রবাহিত, ওটাও ওই অবস্থাটাও নিত্য না। ভবাঙ্গের যে অবস্থা আমি বললাম কি কিছুক্ষণ আগে, ওই কথাতেই আবার ব্যতিক্রমতা চলে আসতে পারে। জন্মক্ষণ থেকে বা প্রতিসন্ধিক্ষণ থেকে আবার চ্যুতি পর্যন্ত এই বিষয়টা মানে ওইভাবে থেকে যাচ্ছে, তার মানে এটা স্থায়ীভাবে একই রকম থেকে যাচ্ছে না, এটাও প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের রূপীয় কারণে, নামীয় কারণে, নাম এবং রূপের সদা সর্বদা বৈচিত্র্যতার কারণে এটাও প্রতিক্ষণে ক্ষণে রং বদলাচ্ছে। আমরা প্রতিক্ষণে ক্ষণে মানুষরা নানা ধরনের, কিছু সকালবেলা একরকম আপনার মুড, বিকালবেলা আর একরকম হয়ে যায় না কেন? এগুলো হচ্ছে আমাদের নানা রকমের ব্যাপার। ভালো 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 ব্যতিক্রম একটা মানুষ আপনার সামনে এসে উপস্থিত হইলো, চোখ মুখ লাল হয়ে আরেক রকম হয়ে গেল সঙ্গে সঙ্গে। খুব আনন্দদায়ক কোন একজন ব্যক্তি আসলো, সঙ্গে সঙ্গে আপনি পাল্টে গেলেন। হ্যাঁ, একদম কিছু একটা হঠাৎ করে আপনার দেখলেন, অ্যাকাউন্ট দেখলেন, মা এত টাকা, একদম মন আনন্দে। এইভাবে প্রতিক্ষণে প্রতি মুহূর্তে আমাদের চেতনা জগতের মধ্যে রূপ এবং নামের সদা পরিবর্ধনের মধ্য দিয়ে এটা বহমান। ওই ভবাঙ্গ অবস্থাও যদিও বা এক দৃষ্টিকোণ থেকে বলতেছি যে প্রতিসন্ধিক্ষণ থেকে চ্যুতিক্ষণ পর্যন্ত এটা কন্টিনিউ আপনার আয়ু ব্যাপী এটা চললেও এটা কিন্তু ওই পরিবর্তনের গতিধারার মধ্য দিয়ে ওটাও চলমান।
যাই হোক, যেটা যেভাবেই আছে সেভাবে ওই জায়গাকে একবার কি করবে, মন্থন করবে, আবার ওই জায়গাকে একবার স্পর্শ করবে, ওই ভবাঙ্গকে। এটাই বিশেষ করে মিলে এই বিষয়টা, বুঝছেন? দুইটা বিষয় নিয়ে আমরা ইয়ে করেছি। আরো একটু ফাইনালি পৌঁছলে এই অতীত ভবাঙ্গ সম্পর্কে আমরা যদি আরো একটু ফাইনাল জায়গায় পৌঁছি আরো আলোচনা করব। হ্যাঁ, আর এই জায়গাটা আজকের ক্লাসটা বারবার করে দেখবেন, 2-3 বার করে। হ্যাঁ, যারা হয়তো জিজ্ঞেস করতেছেন না, একই বিষয় কয়বার জিজ্ঞেস করব, তাদের জন্য বলছি আবার কয়েকবার টেনে টেনে দেখবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। বারবার 2-3 বার টেনে টেনে দেখলে আমি মনে করতেছি যে ইয়ে হবে, বুঝতে পারবেন। তথাপিও না বুঝলেও কালকে আবার কিছু নতুন করে প্রশ্ন আসবে। ওই প্রশ্ন করলে আমি আবারও কিছু খোলামেলা কিছু আলোচনা করতে পারবো। হ্যাঁ, তাহলে অতীত ভবাঙ্গ যেটা এখানে লেখা আছে এখন, অতীত ভবাঙ্গের কথা ছিল, 2 চিত্তক্ষণের কথা আছে শুধু, না? হ্যাঁ, 2। তারপর হচ্ছে যে কি আহ, উপচ্ছেদ, ভবাঙ্গ এক। উপচ্ছেদ। হ্যাঁ, আচ্ছা, ভবাঙ্গ উপচ্ছেদের পরে কি আছে? বরং পর হচ্ছে যে ভবাঙ্গ উপচ্ছেদে অতিবাহিত হয়। তৎপর চক্ষুদ্বার আবর্তন চিত্ত সেই রূপালম্বনে আবর্তিত হইয়া, বুঝছেন? এটা যখন হয়, চোখের যে বিষয়টা উৎপন্ন হয়, দেখেন কত সূক্ষ্মভাবে চোখের ওই বিষয়কে কেন্দ্র করে ভবাঙ্গের মধ্যে এখনো দেখা দেখি কিন্তু এখনো ঘটে নাই, দেখছেন? দেখার আগে ওখানে ভবাঙ্গের মধ্যে এই 2 চিত্তক্ষণের কার্যক্রম চলে গেছে। কখন দেখবে যে আরো দেখার সময় আছে? হ্যাঁ, কিন্তু চোখের স্পর্শের কারণে কিন্তু ওই ঘটনাটা ঘটেছে, যে কোনটা, ভবাঙ্গের মধ্যে 2 বার যে চলন হইল, এটাও এমনি এমনি হয় নাই। এটা চোখের সঙ্গে স্পর্শনের কারণে এটা চোখের হয়েছে। সঙ্গে তবে সংস্পর্শ। হইলেও হ্যাঁ, এখনো কিন্তু দেখা দেখের কার্য ঘটে নাই। দেখে যে কখন, আরো অনেক পরের ঘটনা, দেখা দেখির ঘটনা, বুঝছেন? এটা পড়লে বুঝবেন এখন। চলনে অতিবাহিত হয়, তৎপর চক্ষুদ্বার আবর্তন চিত্ত সেই রূপালম্বনে আবর্তিত হইয়া উৎপন্ন ও নিরুদ্ধ হয়। চক্ষুদ্বার আবর্তন চিত্ত, চক্ষুদ্বার আবর্তন চিত্ত, চোখের মধ্যে আবর্তন করে চিত্ত, হ্যাঁ, সেই রূপালম্বনে আবর্তিত হইয়া, চোখের দরজার মধ্য দিয়ে ওই রূপালম্বনে আবর্তিত হয়, যেটা দেখতেছে আর কি, এখানে আবর্তিত হয়, এখানে নিক্ষেপিত হয় আমার সমস্ত চেতনা জগতের কার্যক্রম আর কি। হ্যাঁ, হইয়া উৎপন্ন ও নিরুদ্ধ হয়, এটার কার্যক্রম সেখানে উৎপন্ন হয়েছে, সেখানে আবার নিরুদ্ধ হয়ে গেছে। এটাকে বলা হয় প্রথম চিত্তক্ষণ। মানে চক্ষুদ্বারের মধ্যে যেটা দেখবে, চক্ষুদ্বার দিয়ে চক্ষু দিয়ে সেটা চক্ষুদ্বারে রূপালম্বনে মানে যেটা যখন দেখবে তখন তো রূপে আবর্তিত হবে, তখন উৎপন্ন এবং নিরুদ্ধ হবে, ওইটাকে আমরা প্রথম চিত্তক্ষণ ধরবো। হ্যাঁ, ওই জায়গাতে এটা দেখা মাত্র যা যা কার্যক্রম সম্পাদিত হয়েছে, যদ্দূর হয়েছে, যা হয়েছে তা ওদের মধ্যে এটার কার্যক্রম শেষ, ফিনিশ, বুঝছেন? এটা পাল্টে গেছে পুরা, ওই সিস্টেমটা মরে গেছে। মরে গিয়ে ও আরো কিছু কাজ করে যায় মরে যাওয়ার ক্ষণে। তদনন্তর সেই রূপালম্বনকে দেখিয়া, এরপরে ওই রূপালম্বনকে দেখিয়া, দেখিতে পাইয়া চক্ষু বিজ্ঞান, বুঝছেন? ওই যে দেখেছে ওই বিষয়টা, হ্যাঁ, চক্ষু বিজ্ঞান দ্বিতীয় চিত্তক্ষণ। চক্ষু বিজ্ঞান মনে আছে? আচ্ছা, হ্যাঁ বান্দা বলেন, আরো নতুন আছে, সবার এটা বোঝাবুঝির মধ্যে নাই, সবাই বুঝবে।
এমনি চক্ষু বিজ্ঞান হচ্ছে যখন আমি কোনো রূপ বা আলম্বনকে চোখের সাহায্যে দেখবো তখন চক্ষু বিজ্ঞান মানে চক্ষু বিজ্ঞানের কাজ হচ্ছে শুধু দেখা। যখন এইটাকে এখানে বলছে যখন দেখবো তখন এটা দ্বিতীয় চিত্তক্ষণ হয়ে যাবে। দীপেন বাবু এমনি বলেন। বিজ্ঞান হচ্ছে যে হ্যাঁ, বলেন 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 আবার বিজ্ঞানটা আবার বলেন। তখন চক্ষু বিজ্ঞানটা বিজ্ঞান হচ্ছে আলাদা যে করতে আমাদের বিজ্ঞান বলেন, তাহলে বিজ্ঞানের থেকে চক্ষু বিজ্ঞানটা বাইর করে একদম সোজা। আগে বিজ্ঞান বলেন। আচ্ছা, রূপ এবং মনস্কার। চোখ যেটা দিয়ে দেখবো হচ্ছে যে চোখ, রূপ এবং মনস্কার এই তিনটা সম্মিলনে মানে একটা বিজ্ঞান উৎপন্ন হবে। আমাদের পঞ্চেন্দ্রিয়, পঞ্চবিজ্ঞান এবং মনস্কার এগুলো নিয়ে বিজ্ঞান। আর চক্ষু বিজ্ঞান হচ্ছে যেগুলো দিয়ে যে যখন আমি কোনো রূপালম্বনকে চোখের সাহায্যে দেখবো ওটা হচ্ছে চক্ষু বিজ্ঞান। দীপেন বাবু বলেন। পূর্ণিমা বড়ুয়া এগুলো বলাবলির মধ্যে থাকতেছেন না আপনি। চক্ষু বিজ্ঞান বলতে পারবে? দিদি বলছে আর কি যে রূপের সাথে রূপ, চোখ এবং আলম্বন মনস্কার, সরি, রূপ, আলম্বন, চোখ আর মনস্কারের সম্মিলনে চক্ষু বিজ্ঞান উৎপন্ন হয়েছে। পুতুল বাবু বলেন। দৃশ্যমান রূপ এবং মনস্কারের সমন্বয়ে যে চিত্র তাকে চক্ষু বিজ্ঞান বলে। ওই আলম্বনকে জানানো হ্যাঁ, আবার বলেন। আলম্বনকে জানানোই চক্ষু বিজ্ঞান। পূর্ণিমা বড়ুয়া বলেন। পূর্ণিমা বড়ুয়াকে আমি সবসময় বলি আপনি করে থাকবেন, অনলাইনে ধর্মদেশনা শুনতেছেন মতো করে সুন্দর করে বসে শুনবেন, তাহলে আপনাকে করার সঙ্গে সঙ্গে পাবো, না হলে তো সম্ভব না, বুঝছেন। চক্ষু বিজ্ঞান বা বিজ্ঞান আলম্বন মনস্কার এর সম্মিলনে প্রথম যে অবস্থা উৎপন্ন হয়, একদম প্রাথমিক ধারণা, চোখ দিয়ে পঞ্চেন্দ্রিয়, চোখ দিয়ে পঞ্চেন্দ্রিয় এবং মনস্কার। চোখ দিয়ে হইলে এটা চক্ষু বিজ্ঞান, কান দিয়ে হইলে শ্রুত বিজ্ঞান। এভাবে আমরা আজকে এখানে পর্যন্ত থাকবো। আর বিজ্ঞানটা আবার সবাই একটু করে দেখে নেবেন। কালকে ঠিক এই জায়গা থেকে আলোচনা করবো আবার। আর যাদের সময় সুযোগ আছে তারা আবার রেকর্ডটা আবার একটু দেখে নেবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি, এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবালবাসী সত্যগণকে দান করছি, গুরুহান্দি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমরা যারা এখানে অভিধর্ম চর্চা করছি আমরাও প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই, এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। ওকাশা বন্দামি ভান্তে দারতেনা কতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে দোতি আম্পি ওকাশা বন্দামি ভান্তে।